হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর দেখো পরিবেশ বিজ্ঞান থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য 1.3 যে চ্যাপ্টারটা রয়েছে তাপ, তার উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি। অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা 4টি ক্লাস প্রোভাইড করেছি এবং তাপ চ্যাপ্টার থেকে বিভিন্ন যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করেছি এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নোত্তর সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করেছি। যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস 8 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে চলো আজকে আমরা যত নাম্বার কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম, দেখো 50 পর্যন্ত আলোচনা করেছিলাম, তারপর থেকে আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ বলতে কি বোঝো। কিছু কিছু স্পেলিং মিস্টেক যেগুলো খুব ভাইটাল সেগুলো আমি কারেকশন করে দেবো এবং মাইনার যেগুলো স্পেলিং মিস্টেক থাকবে সেগুলো তোমরা নিজেরা কিন্তু কারেকশন করে নিও। দেখো সুপরিবাহী মানে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে, যেমন অ্যালুমিনিয়াম, লোহা, তামা, বেশিরভাগ ধাতু যেগুলো রয়েছে সেগুলো সুপরিবাহী হয়। আবার তোমরা পড়েছো অধাতুর মধ্যে যেমন গ্রাফাইট, সেটা কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তার মধ্যে দিয়ে কিন্তু তাপ যায়। কেমন, তার জন্য প্রশ্ন আসে এমন একটি অধাতুর নাম লেখো যা তাপের সুপরিবাহী। তোমরা উত্তরে লিখবে গ্রাফাইট। একই রকম ভাবে পারদ, পারদ হচ্ছে ধাতু কিন্তু সেটা তরল ধাতু, তাই না? তাহলে তরল ধাতু সেটা কিন্তু তাপের সুপরিবাহী। এই ছোটখাটো পয়েন্টগুলো মনে রাখবে। এরপর দেখো কুপরিবাহী, যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না তাদের কুপরিবাহী পদার্থ বলে, যেমন প্লাস্টিক, কাঠ ইত্যাদি। নেক্সট, কি কি পদ্ধতিতে তাহলে তাপ সঞ্চালিত হতে পারে? তিনটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে পরিবহন, 2 নম্বর পরিচলন আর 3 নম্বর হচ্ছে বিকিরণ পদ্ধতি। প্রথমে আমরা জানবো দেখো পরিবহন। তাহলে পরিবহন পদ্ধতি কি? দেখো তোমাদের টেক্সট বুকের কিন্তু প্রত্যেকটা পোর্শন আমরা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পড়াচ্ছি। তোমাদের টেক্সট বই যেমন ভাবে ছিল দেখো পরিবহন রয়েছে, তারপর পরিচালন, তারপর বিকিরণ, এরকম ভাবে কিন্তু পড়ানো হয়েছে। একই রকম ভাবে দেখো তোমাদের আমি তোমাদের চ্যাপ্টারটা একটু দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। দেখো তোমাদের এই যে চ্যাপ্টার স্টার্টিং থেকেই আমরা কিন্তু তাপ কি, উষ্ণতা কি, মানে প্রথম চ্যাপ্টার মানে প্রথম পাতাতে কি কি প্রশ্ন হতে পারে, তারপরে এই সমস্ত পেজগুলোতে কি কি প্রশ্ন হতে পারে, মানে পর সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আমরা পর সেরকম ভাবে অর্ডারে কিন্তু সাজিয়েছি প্রশ্নগুলো, যাতে করে তোমাদের যতটাই পড়া হোক না কেন সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদের আইডিয়াটা থাকবে। দেখো পরিবহন পদ্ধতি মানে যে পদ্ধতিতে তাপ বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে ছড়িয়ে পড়ে কিন্তু পদার্থের কণাগুলি স্থান পরিবর্তন করে না, তাকে তাপের পরিবহন বলে। ধর একটা তুমি স্পুন নিয়েছো, চামচ নিয়ে স্টিলের চামচ নিয়ে এই চামচের এই জায়গাতে, মানে যে জায়গাটা মানে কোনো কিছু রাখার জায়গা বা তোলার জায়গা, সেই জায়গাতে তুমি মোম নিয়ে একটা জ্বলন্ত মোমবাতি শিখা সেখানে তুমি এরকম ভাবে ধরেছো। মোমবাতিটা মানে যেটা কঠিন মোম সেটা গলে যাবে, এটা গরম হচ্ছে, কিছুক্ষণ পর দেখলে তুমি যে প্রান্তে ধরেছো উল্টো প্রান্তে সেখানেও কিন্তু গরম অনুভূত হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ এখানে এই জায়গাটা গরম হচ্ছে, এটা উষ্ণতর অংশ, এটা শীতলতর অংশ, তাহলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপটা সঞ্চালিত হচ্ছে মানে ছড়িয়ে পড়ছে। কিন্তু দেখো এখানে কিন্তু শুধু তাপটাই উষ্ণতর অংশ মানে বেশি উষ্ণতার স্থান থেকে কম উষ্ণতার দিকে যায়, কখনোই কিন্তু এখানকার কণাগুলো এখানে চলে আসে না, তাই না? তাহলে পদার্থের কণাগুলো যেখানে আছে সেখানেই থাকে, শুধুমাত্র তাপটা এক জায়গা থেকে অন্য জায়গা যায়। তাহলে পদার্থের কণাগুলির কোনো স্থান পরিবর্তন কিন্তু হয় না, এটা হচ্ছে পরিবহন পদ্ধতি। বায়ু মনে রাখবে তাপের কুপরিবাহী, এটা একটা শূন্যস্থান পূরণ। যে পদ্ধতিতে কঠিনের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই ঘটে, তরল বা গ্যাসের মধ্য দিয়ে কিন্তু অন্য পদ্ধতি রয়েছে সেখানে তাপের সঞ্চালন ঘটে। পরিবহন পদ্ধতিতে তরল বা গ্যাসে কিন্তু তাপ সঞ্চালন হয় না। এরপরে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন? দেখো কাঠের গুঁড়োতে যদি রাখা হয় তাহলে কাঠের গুঁড়োর মাঝখানে যে জায়গা থাকে তাতে কি থাকে? বায়ু ঢুকে থাকে, আর বায়ু আমরা একটু আগে পড়লাম তাপের কুপরিবাহী। কাঠের গুঁড়ো বা চটও তাপের কুপরিবাহী। বাইরে থেকে তাপ কাঠের গুঁড়োর ভেতর দিয়ে বরফের মধ্যে যেতে পারে না, তাই বরফ গলতে পারে না। তাহলে বরফ যাতে গলে না যায়, অনেকক্ষণ পর্যন্ত যেন কঠিন বরফ হয়ে থাকে, তার জন্য কিন্তু বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়। নেক্সট কোশ্চেন দেখো, শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? এর একটা কারণ হচ্ছে দেখো ধুলো মাখলে ধুলোর কণাগুলোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে। যখন হাতি তার সুর দিয়ে গায়ে ধুলোগুলো ছড়িয়ে দেয় তখন ধুলোগুলোর মাঝে মাঝে ছোট ছোট গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে কি থাকে? বায়ু প্রবেশ করে থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহ থেকে বেরিয়ে আসা তাপ
বায়ু দিয়ে ভালোভাবে পরিবাহিত হতে পারে না, মানে তাপটা কিন্তু তখন আর হাতির গা থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না বা পরিবেশে কিন্তু ছড়িয়ে যেতে পারে না। তাই শীতকালে হাতির শরীর অতটা কিন্তু ঠান্ডা হয় না। হাতির শরীরের তাপটা যেহেতু বাইরে যেতে পারছে না, তার জন্য হাতির কিন্তু আরাম লাগে বা হাতির দেহের উষ্ণতা অতটা ঠান্ডা হয় না, বরং গরম থাকে। আরো সমস্যা ভিত্তিক কিছু প্রশ্ন নেওয়া হয়েছে। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? দেখো, উলের পোশাকে সুতোর মাঝখানে বায়ু আটকে থাকে। বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, তাই জন্য দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না। আবার বাইরে যেটা ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাসও কিন্তু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। আর এই জন্যই কিন্তু আমরা শীতকালে উলের পোশাক পরি। এরপরে শীতকালে কখনো কখনো পাখিরা কি করে, পালক ফুলিয়ে বসে থাকে। কেন এটা করে? তার কারণ পাখিরা পালক ফুলিয়ে রাখলে পালকের ফাঁকে ফাঁকে যখন ফুলিয়ে রাখে তখন ভেতরে বাতাস ঢুকে থাকে বা বাতাস প্রবেশ করে। আর বাতাস হচ্ছে তাপের কুপরিবাহী, তার জন্য দেহের যেটা, ওর শরীরের যেটা তাপ, পাখির যেটা দেহের তাপ, সেটা বাইরে বেরিয়ে যেতে পারে না। আবার বাইরে ঠান্ডা বাতাসও কিন্তু ভেতরে আসতে পারে না, ফলে পাখির দেহ গরম থাকে। তাই শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ইগলু কি? ইগলুর আনসার দেখো, গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলে এস্কিমোদের বাসস্থানকে বলা হয় ইগলু। ইগলু হচ্ছে দেখো বরফের তৈরি বাড়ি। আর বরফের তৈরি হয় কেন? তার কারণ হচ্ছে বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, তাই এই ঘরের মধ্যে তাপ সহজে বাইরে বেরোতে পারে না। হয়তো বাইরে প্রচন্ড ঠান্ডা, মাইনাসে উষ্ণতা, কিন্তু বরফের যে ঘরটা, ঘরের ভেতরে হয়তো গরম রয়েছে, সেই গরম বাতাসটা বাইরে বা গরম পরিবেশটা সেটা ঠান্ডা হতে পারে না। আবার বাইরে যেটা ঠান্ডা বাতাস, সেটাও কিন্তু ভেতর প্রবেশ করতে পারে না, ফলে ইগলুর ভেতর কিন্তু গরম থাকে। দেখো, তোমাদের টেক্সট বুকের মধ্যে 42 পাতায় ইগলুর ছবি দেওয়া হয়েছে। আর ইগলু কি সেটা দেখো এখানে ছোট্ট করে ইয়েলো বক্সের মধ্যে কিন্তু লিখে দেওয়া হয়েছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেন গুলোতে চলে যাব। দেখো, এবার আমরা পড়বো তাপের পরিচলন পদ্ধতি। তাহলে পরিবহন পদ্ধতিতে আমরা দেখলাম যে পরিবহন পদ্ধতিতে শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়। উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ যাবে, সেখানে মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না বা মাধ্যমের কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে না। এরপর পরিচলন পদ্ধতি কি? তাহলে যে পদ্ধতিতে মাধ্যমের অণুগুলি উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে চলাচল করে তাপ সঞ্চালন করে, অর্থাৎ মাধ্যমের অণুগুলি এখানে নিজেরা স্থান পরিবর্তন করে, তাকে পরিচলন পদ্ধতি বলে। তাহলে এখানে দেখো, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চালন হবে, কিন্তু মাধ্যমের অণুগুলি নিজেরা এখানে স্থান পরিবর্তন করবে। যখন আমরা কোন একটা পাত্রে জল গরম করি, তখন দেখো নিচের যে জলটা, সেটা মানে পাত্রের তলার দিকে যে জলটা থাকে সেটা বেশি গরম হয়, তারপর সেই গরম জলটা হালকা হয়ে উপর দিকে উঠে আসে, উপরকার ঠান্ডা জলটা নিচে আসে। এরকম ভাবে মানে একটা স্রোত সৃষ্টি হয়, নিয়ে কিন্তু পুরো জলটাই কিন্তু গরম হয়। এখানে জলের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করে, সেটা আমরা আরো ভালোভাবে দেখতে পাই যখন সেই জলের মধ্যে যদি আমরা চা পাতা ফেলে দিই, তখন দেখতে পাই যে সেটা ঘুরতে থাকে, তাই না? উপর নিচে পাশে সব জায়গায় কিন্তু যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে মাধ্যমের কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন করছে, তারা নিজেরা তাপটাকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আবার গ্যাসের ক্ষেত্রেও তাই। গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসটা গরম হয়, নিয়ে তারপর সেই গরম বাতাসটা উপর দিকে উড়ে যায়। আবার চারিদিকে যেটা ঠান্ডা বাতাস, সেটা কিন্তু মানে আবার ওই শূন্যস্থান পূরণ করতে নিচে চলে আসে, নিয়ে আবার সেটা গরম হয়, ঠান্ডা বাতাসটা উপরে উড়ে যায়। এরকম ভাবে কিন্তু পরিচলন পদ্ধতিতে বাতাসটা গরম হয়। তাহলে পরিচলন পদ্ধতি তরল বা গ্যাসের মধ্যে কিন্তু হতে পারে। এরপরে পরিচলন স্রোত কাকে বলে, উদাহরণ দাও। দেখো, তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা বলে উপরে ওঠে ও ঠান্ডা অংশ ভারী বলে নিচে নামে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয়, তাকে পরিচলন স্রোত বলে। উদাহরণ দেওয়া হয়েছে স্থলবায়ু আর সমুদ্রবায়ু। যদি ধরো এরকম একটা অংশ রয়েছে, এইদিকে হয়তো জলভাগ রয়েছে, এটা জলভাগ, কেমন, এটা জলভাগ, আর এই জায়গাটা হচ্ছে স্থলভাগ। দিনের বেলায় দেখো, দিনের বেলায় যখন সূর্যের প্রচন্ড তাপ থাকে, সূর্যের তাপে কিন্তু কি হয়, ভূপৃষ্ঠ এবং জলভাগ দুটোই গরম হচ্ছে। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে যে স্থলভাগটা বেশি গরম হয়, জলভাগটা কম গরম হয়। তাহলে দিনের বেলায় সূর্য একই পরিমাণ তাপ দেওয়া সত্ত্বেও জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি গরম হয়। তাহলে স্থলভাগটা বেশি গরম হচ্ছে, তাহলে স্থলভাগের উপরে যে বাতাসটা রয়েছে সেটা গরম হয়ে হালকা হয়ে উপর দিকে উড়ে যায়, ফলে এখানে আংশিক শূন্যস্থান সৃষ্টি হয়। আর এখানে দেখো,
উপরে যে বাতাসটা রয়েছে সমুদ্রের উপরে, সেই বাতাসটা কিন্তু অতটা গরম হতে পারে না। তাহলে এখানে বাতাসটা বেশি গরম হচ্ছে, এখানে বাতাসটা কম গরম হচ্ছে, ফলে কম গরম আর এটা বেশি গরম। তাহলে বেশি গরম বলে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু বাতাসটা উড়ে যাচ্ছে, তাহলে শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে, এখানে ঠান্ডা, ফলে কি হচ্ছে দেখো এই ঠান্ডা বাতাসটা কিন্তু এই জায়গাতে ছুটে আসছে। তাহলে দিনের বেলায় যখন প্রচন্ড গরম তখন জলভাগ থেকে বাতাসটা স্থলভাগের দিকে আসে। সাধারণত জলভাগ বা সমুদ্র থেকে বাতাসটা আসে বলে কিন্তু দিনের বেলায় আমরা সমুদ্র বায়ু দেখতে পাই। যেহেতু সমুদ্র থেকে স্থলভাগের দিকে বাতাসটা আসছে তার জন্য একে বলা হয় সমুদ্র বায়ু। একই রকম ভাবে যখন রাত্রে বেলায় সূর্য থাকে না তখন এরা তাপ ছাড়তে থাকে, স্থলভাগও তাপ ছাড়তে থাকে, জলভাগও কিন্তু তাপ ছাড়তে থাকে। কিন্তু স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয় সেরকম স্থলভাগটা তাড়াতাড়ি ঠান্ডাও কিন্তু হয়, তাই না? যে ব্যক্তি তাড়াতাড়ি রেগে যায় সে কিন্তু তাড়াতাড়ি আবার ঠান্ডাও হয়ে যায়, তাই না, নরমও হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি দেখবে যে সাধারণত রাগে না, কিন্তু যখন রেগে যায় তখন কিন্তু অনেক দিন ধরে রাগটা কিন্তু রেখে দেয়। এখানেও কিন্তু সেম ব্যাপার, দেখো স্থলভাগটা তাড়াতাড়ি গরম হয়েছিল, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে রাত্রে বেলায় এই স্থলভাগটা তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে বলে এই জায়গায় যে বাতাসটা সেটা ঠান্ডা হবে, আর জলভাগটা অতটা ঠান্ডা হতে পারেনি, তার জন্য বাতাসটা উপরকার বাতাসটা অতটা ঠান্ডা হবে না। তাহলে এই দুটোর মধ্যে তুলনা করলে এই বাতাসটা বেশি ঠান্ডা, এই বাতাসটা একটু গরম। তাহলে রাত্রে বেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাসটা কিন্তু বয়ে যাবে, কেমন, এই ঠান্ডা বাতাসটা এদিকে কিন্তু বয়ে যাবে। তাহলে এখানে রাত্রেবেলা স্থলভাগ থেকে বাতাসটা আসছে, তার জন্য এর নামটা হবে স্থলবায়ু। এই দুটো বিষয় একটু মনে রাখবে। এরপরে নেক্সট কোশ্চেনগুলোতে আমরা চলে যাব। দেখো, শীতকালে বদ্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে শোয়া উচিত নয় কেন? তার কারণ হচ্ছে এই হ্যারিকেন বা আগুন জ্বালালে হ্যারিকেনের মধ্যে কেরোসিনটাকে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, আগুন জ্বালানোর জন্য আমরা কয়লা ব্যবহার করতে পারি। এবার এই কেরোসিন বা কয়লা দহনের জন্য মানে এগুলোকে পোড়ানোর জন্য অক্সিজেন গ্যাস প্রয়োজন হয়, ফলে ঘরে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমতে থাকে। যেহেতু অক্সিজেনটা ব্যবহার হয়ে যাচ্ছে, অক্সিজেনটা এই কেরোসিন বা কয়লাকে পোড়াতে সাহায্য করছে, তাই জন্য ঘরের মধ্যে থাকা অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমছে। আবার এই যে কেরোসিন বা কয়লাগুলো দহন হচ্ছে, এই দহনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর যখন অসম্পূর্ণ দহন হয় তখন কিন্তু বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। যাই হোক, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে তাহলে বিষাক্ত কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে এখানে CO2, আর কার্বন মনোক্সাইড গ্যাস মানে হচ্ছে CO। তাহলে এই দুটো গ্যাস কিন্তু উৎপন্ন হয়। এভাবে বিষাক্ত গ্যাসগুলির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবং অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, ফলে ঘরে থাকা মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেহেতু ঘরের ভেতরে বাতাসটার মধ্যে অক্সিজেনটা অনেকটাই কমে গেছে আর বিষাক্ত গ্যাসে কিন্তু ভর্তি হয়ে গেছে, তার জন্য কিন্তু এক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই শীতকালে বদ্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে শোয়া উচিত নয়। নেক্সট, তাপ সঞ্চালনের 3 নম্বর পদ্ধতি বা শেষ পদ্ধতি হচ্ছে বিকিরণ পদ্ধতি, যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই না? মাধ্যমকে উত্তপ্ত না করেই কিন্তু তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। যেমন আমরা দেখেছি সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসে। তার জন্য প্রশ্ন আসে কোন তাপ সঞ্চালন কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর হবে বিকিরণ। নেক্সট, থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্সের ক্ষেত্রে দেখো সাধারণত স্কুলে প্রশ্ন জিজ্ঞাসা করে না, তবে অনেক স্কুলে জিজ্ঞাসা করে, মানে ভালো স্কুলগুলোতে প্রশ্ন আসে, তখন থার্মোফ্লাক্সের এই যে থার্মোফ্লাস্ক রয়েছে এখানে একটার গঠন, আর অনেক সময় প্রশ্ন আসে যে থার্মোফ্লাস্কের কার্যনীতি ব্যাখ্যা করো। তাহলে এই টেক্সট বুক থেকে তখন কিন্তু তোমরা লিখবে, কেমন, পেজ নাম্বার 45। আমি এখানে এই দুটো কোশ্চেন কিন্তু অ্যাভয়েড করেছি, তার কারণ সেকেন্ড টার্মে অনেক স্কুলে কিন্তু গঠন বা কার্যনীতি সেরকম দেয় না। এখানে একটাই কোশ্চেন দিয়েছি, থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন? আনসার হচ্ছে জেমস ডিওয়ার। এরপরে নেক্সট দেখো, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের অণুগুলি স্থানচ্যুত হয়? আমরা দেখলাম পরিচলন। পরিচলন পদ্ধতিতে তরল বা গ্যাসের কণাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেরা কিন্তু স্থানচ্যুত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিজেরা কিন্তু তাপটাকে ছড়ায়, তাহলে এটা হচ্ছে পরিচলন। থার্মোফ্লাস্ক এর 2 দেওয়াল বিশিষ্ট পাত্রটির দেওয়ালে কোন পদার্থের প্রলেপ দেওয়া হয়? আনসার হবে রূপোর প্রলেপ দেওয়া হয়, রূপোর বা সিলভারের কিন্তু প্রলেপ দেওয়া হয়। এরপরে পরের পাতায় চলে যাও। দেখো, উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে কেন? তার কারণ এখানে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। আর তাপ সঞ্চালন কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত হয়? কোথায় মানে বেগটা তাপ সঞ্চালন মানে তাপ ছড়ে যাওয়ার যেটা স্পিড সেটা বেশি, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। আর আমাদের দেখো এই চ্যাপ্টারের মধ্যে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পরিবহন, পরিচালন এবং বিকিরণের পার্থক্য। এটাই আমাদের তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি একদম লাস্ট প্রশ্ন। তারপরেও
দেখবে প্রশ্নবিচিত্রা থেকে আমরা যখন মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করছি তখন তাপ চ্যাপ্টারের মাঝে মধ্যেই কিন্তু আমাদের গাণিতিক সমস্যা আসছে। তাহলে গাণিতিক সমস্যার জন্য আমি আলাদা এখানে নোটসে কোনো প্রশ্ন দিইনি। তোমরা গাণিতিক সমস্যা সাধারণত প্রশ্নবিচিত্রা থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই সলভ করবে। আর যারা প্রশ্নবিচিত্রা সলিউশনের ক্লাসগুলো দেখোনি, দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে তোমাদের ক্লাস 8 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্টের মধ্যে প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞান বলো, হিস্ট্রি বলো, সমস্ত সাবজেক্টেরই কিন্তু সলিউশনের ক্লাসগুলো পেয়ে যাবে। যাই হোক, সেখান থেকে পরিবেশ বিজ্ঞানের মধ্যে মডেল কোশ্চেন পেপারগুলো তোমরা দেখে নিও এবং তাপ চ্যাপ্টারের যেগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। দেখো আমাদের এটা শেষ প্রশ্ন, পরিবহন পরিচালন বিকিরণের মধ্যে পার্থক্য। দেখো, পরিবহন পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি স্থানচ্যুতি ঘটে না, কিন্তু পরিচলনে স্থানচ্যুতি ঘটে। আর বিকিরণে এখানে তাপ শক্তি তরঙ্গের আকারে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে যায়। এখানে মাধ্যমের কণাগুলি কিন্তু স্থানচ্যুতির কোনো প্রশ্ন আসছে না। এরপর এখানে দেখো কঠিন মাধ্যমের প্রয়োজন হয়, এখানে তরল বা গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন হয়। আর বিকিরণে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই কিন্তু তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়। এরপরে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত তাপ মাধ্যমকে উত্তপ্ত করে, এখানে তাপ মাধ্যমকে উত্তপ্ত করে। আর এখানে মাধ্যম যেহেতু নেই তাই জন্য বিকিরণে মাধ্যম উত্তপ্ত হয় না। আর শেষ পয়েন্ট দেখো, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের বেগ খুব কম। আর এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের বেগ হচ্ছে কম, কিন্তু পরিবহনের থেকে পরিচালনের বেগটা একটু বেশি। তোমরা চাইলে এখানে 4 নম্বর পয়েন্টে লিখতে পারো যে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের বেগ কম, তবে পরিবহনের চেয়ে বেগ বেশি। আর এদিকে দেখো, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের বেগ খুব বেশি, তাই না? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সেখানে বেশি সময় লাগে না, তাই না? শূন্য মাধ্যমে বেগ আলোর বেগের সমান হয়। এখানে শূন্য মাধ্যমে এই যে বেগটা সেটা কিন্তু আলোর বেগের প্রায় সমান হয়। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আজকে দেখো আমরা তোমাদের তাপ চ্যাপ্টার থেকে সমস্ত নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সবকিছু আমরা প্রোভাইড করলাম। আমরা তাপ চ্যাপ্টারটি কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো তোমাদের সেকেন্ড টার্মের মধ্যে 2.3 রয়েছে, রাসায়নিক বিক্রিয়া 2.4, তড়িতের রাসায়নিক প্রভাব রয়েছে। এদিকে দেখো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এদিকে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এই সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে। এরপর তোমাদের কোন চ্যাপ্টারের ক্লাস প্রোভাইড করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রথমত আমি টেক্সট বুক থেকেই তোমাদের থিওরি ক্লাসগুলো প্রোভাইড করব এবং সেটা কমপ্লিট করার পর দ্রুত তোমাদের নোটসগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তাই তোমরা অবশ্যই নেক্সট তোমাদের কোন চ্যাপ্টার স্টার্ট করলে ভালো হয় সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।